প্রতি মুহূর্তে বার্তা কক্ষে আসে অসংখ্য তথ্য উপাত্ত, আর সেই তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করেই তৈরি হয় এক একটি সংবাদ। গুরুত্ব বিবেচনায় সেই সংবাদে হয়ে ওঠে আলোচিত ঘটনা কিংবা শীর্ষ খবর। প্রতিদিন ঠিক এই সময়টা আমরা হাজির হয়ে যাই দেশ টেলিভিশনের পর্দায় উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়ে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাস জুড়ে রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। রাজনৈতিক অঙ্গনে বইছে লু হাওয়া। ডোনাল্ডোর এই সফরে বিশেষ কোনো তাৎপর্য রয়েছে কি, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি ডোনাল্ডোর কি বার্তা। আর আজকের আলোচনায় দুজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন এ মহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আরও আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। এ মহিদুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে ডোনাল্ডোর সফর ঘিরে কিন্তু রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উত্তাপ দেখতে পাচ্ছি আমরা। কোনো বিশেষ তাৎপর্য কিংবা বার্তা কি রয়েছে? ধন্যবাদ। এবং আমার যে ভাই আছেন সাংবাদিক মোস্তফা কামাল, তাকেও শুভেচ্ছা, এবং দর্শক শ্রোতা যারা দেশ টিভির দর্শক সবাইকে শুভেচ্ছা জানাই। আপনি খুব সুন্দরভাবে শুরু করেছেন যে লু হাওয়া। অবশ্য হয়তো আমরা নানা কাজে ব্যস্ত বলে আমাদের কাছে লু হাওয়া লাগে না, আমাদের বোধ করছি না। আমরা বরং দেখছি যে গরমের হাওয়া, গ্রীষ্মের আবার উপজেলা হচ্ছে, তা নিয়েও একটা হাওয়া। এই যে হটেবার এখন দেখেন, এবারে সফরটা ঘিরে কিন্তু ওইরকম উত্তেজনা সেটা মনে হয় নাই। এখন ক্ষমতাসীন দলের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বলছেন যে তারা নিজেদের পারস্পরিক এই যে সম্পর্ক, যে কাজ করবেন নতুন গভর্নমেন্টের সাথে, সেই সব বিষয়ে আলাপ করতে আসছেন। আবার পাশাপাশি এও বলছেন যে আমরা কোনো সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি টেলিভিশনে দেখলাম যে এই কোনো এম্বার্গো বা অন্য কিছু, সেটা আমরা পরোয়া করি না। আবার বিরোধী দলের বিরোধী দল বলতে বিশেষ করে যারা রাস্তায় আছেন, তারা তাদের মহাসচিব বলছেন যে নাই, ওরা বলছেন যে তাদের জন্য, তাদের দেখে বা তাদের কারণে কোনো আন্দোলন করছেন না বা আসে যায় না। তো বক্তব্য কিন্তু তাই। তারা এবার একটা সুবিধা আছে, যেমন নির্বাচনের আগে এরা যখন আসছে তখন বিরোধী দল অন্তত একেবারে দৌড়ঝাঁপ, এদের দ্বারা কিছু একটা করবে। আমার নিজের কাছে এবারে তা মনে হয় নাই। এবার তবুও ওই সে মার্কিনী মুলুকের লোক তো আসছে যখন, তবে এবারে আমার মনে হয় যে স্পষ্ট এরকম মনে হচ্ছে না যে হয়তো নিশ্চয়ই এজেন্ডা তাদের আছে, তারা তো এজেন্ডা ছাড়া আসে না। আবার আজকের পত্রিকায় যেমন দেখলাম যে সরকার যে চীনের যে একটা প্রভাব, না তাদের যে একটা অর্গানাইজেশন চীনের নেতৃত্বে, তার সাথে কাজ করবে বা সেখানে অংশগ্রহণ করবে, এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে হয়তো সরকারের এক ধরনের যেমন প্রস্তুতি আছে যে ওকে, একত্রে কাজ করতে চাইলে আমরা কাজ করব, একত্রে যদি বেশি না করো তাহলে অন্য জায়গায় আমরা ঝাঁপ দেবো। এটা আমার মনে হয়েছে, যেটা কিন্তু একটা লুর প্রতিপদায় প্রেশার। যেন লু হাওয়া যখন আসে তখন আমরা একটা ঢাল তোলার একটা ব্যবহার করি যাতে হাওয়াটা আপনার গায়ে না লাগে। তা আমার সকালে ওই নিউজটা পড়ে মনে হয়েছে যে হয়তো এটা একটা তো গভর্নমেন্টের পাল্টা প্রেশার, যে তোমরা যদি বেশি করো তাহলে ঠিক আছে, তোমাদের সাথে আমরা কাজ করবো না, আমরা অন্য খুঁজবো। আর সেই জায়গা থেকে মহিদুজ্জামান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনর্গঠনে ডোনাল্ডোর এই সফর কতটা ভূমিকা রাখতে পারে? এখন দেখেন, সবসময় কিন্তু সবাই সব কথা বলে না। যেমন সরকারের একজন সিনিয়র মন্ত্রীও তো, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু আগে কখনো এটা বলেন না। আগেও লু আসছে, লুর চেয়ে নিচের লেভেলের লোক আসছে। এবার একটা কথা তিনি বলছেন যে লু তো পররাষ্ট্রমন্ত্রীও না আমেরিকার, তিনি হলেন সহকারী উপপররাষ্ট্রমন্ত্রী, বোধ হয় সহকারী পররাষ্ট্রমন্ত্রীও না, এরকম হটেবার। তাকে নিয়ে এত মাতামাতি কেন? ওবায়দুল কাদের যদি প্রশ্ন রেখেছেন, তাই না? আগে কিন্তু কখনো আপনারা শুনছেন যে এই কথা বলছে, তা বলে নাই। এবার কিন্তু তার মানে কি, তাকে একটু আন্ডারমাইন করার চেষ্টা, এক ধরনের করা। সুতরাং পুনর্গঠনে আমার মনে হয় গভর্নমেন্টের স্ট্যান্ডটা আমার মনে হয়েছে যে ওকে, আমরা পার্টনার আছি, একত্রে কাজ করতে চাই। তো ডোনাল্ডোর এই সফর ঘিরে সরকারের মধ্যে কিংবা ক্ষমতাসীনদের মধ্যে কোনো ভীতি কি কাজ করছে?
ভীতি কাজ করছে বলে আমার মনে হয় না, কৌশল কাজ করছে। দুটো জায়গায় আমার কৌশল মনে হয়েছে। একটা যে এই বক্তব্য যে একটু করে দেওয়া, না লুতো তেমন কেউ না যে তাকে সিনিয়র কোনো কর্মকর্তা না, অর্থাৎ বাংলাদেশ ওই জায়গায়, কারণ নির্বাচনের পর কিন্তু বাইডেন করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আর এখন তো আগে কিন্তু সেই জায়গাটা ছিল না, মিডিয়ার কারণে যাই হোক। এখন কিন্তু আমরা দেখি সেই বাইডেন বা বাংলাদেশের ইম্পর্টেন্সটা বৃদ্ধি করায়। আগে কিন্তু বাংলাদেশের এই অবস্থানটা ছিল না। কোনো একটা ধর্মীয় বলেন বা এই ধরনের বলেন, সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী তো আছেনই, তারা কিন্তু সেই ঋষি সুনাক কিংবা ফ্রান্সের। আমরা কিন্তু বাংলাদেশটা এখন সেখানে খেয়াল করবেন, যে কোনো বিষয়ে এই লেভেল থেকেই কিন্তু কথা বলা হয়, হয়তো একটা টেলিফোনে কিংবা তাদের দূত মারফত একটা শুভেচ্ছা দেওয়া। সুতরাং সেই অর্থে ঠিকই আমাদের মাননীয় যোগাযোগ সড়ক সেতু মন্ত্রী যিনি বলেছেন যে লুতো পররাষ্ট্রমন্ত্রীও না, সুতরাং এরকম ইম্পর্টেন্ট কিছু না। আবার এই জিনিসটা ওর সাথে সম্পর্ক আছে কি জানি না। সকালবেলা যখন আমি পত্রিকা দেখলাম যে দিয়ে কি আমার ঠিক মনে নয় অর্গানাইজেশনটা, চায়নার নেতৃত্বে যে একটা অর্থনৈতিক জোটের মতোই, সেখানে সরকার ডিসাইড করেছে যে তার সাথে কাজ করবে বা সেখানে সদস্য হবে। আমার কাছে কিছুটা মনে হয়েছে যে এটাও একটা উনি পররাষ্ট্রমন্ত্রী না, সেটাও তো একটা প্রেশার করা যে না, তোমার অত খবরদারি করার লেভেলে তুমি না, তুমি যাই চাও সম্পর্ক জোরদার বা দুইটা অ্যাডভাইস, তারা আরো লেভেলের লোক আসুক তার সাথে। আমরা নির্বাচনের আগে যেমনটি দেখেছি যুক্তরাষ্ট্রের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নানা ধরনের হস্তক্ষেপ, সেই সুযোগ কি এখন অনেকাংশে আর নেই? গভর্নমেন্ট যে পাত্তা দিচ্ছে না সেটা কিন্তু ক্লিয়ার। দেখেন যুক্তরাষ্ট্রের ওই নির্বাচনের বেশ আগেই যেটা আমরা সবাই বিস্মিত হয়েছি, আপনি আমি উনিও, যে মাননীয় প্রধানমন্ত্রী বিবিসির মতো একটা প্রতিষ্ঠানে ইন্টারভিউ করতে গিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রকে ডাইরেক্ট ব্লেম করা, ওনার ভাষায় এক্সপোজ করে দেওয়া যে যুক্তরাষ্ট্র চায় না আওয়ামী লীগ ক্ষমতা থাকুক বা তারা আমাকে সরাতে চায়। উপরও তার সাথে আরও অ্যাড করেছে যে আমরা বরাবর বলে আসছি সড়কে আমরা মিছিল করেছি সেই ৭৫-এর পরে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমরা যারা অতটা মানে রাইট লাইনের না, যে এবং আমরা জানি যে নানাভাবে তাদের সম্পৃক্ত থাকা বঙ্গবন্ধু হত্যার কনস্পিরেসির সাথে। সেইটা কিন্তু একটা রাষ্ট্র ক্ষমতায় বসে বাংলাদেশের মতো রাষ্ট্রের সরকারের প্রধান সরাসরি কিন্তু উনি বলছেন, তার মানে কি সেইটা একটা ডিফেন্স। এবং একেবারে যদি পার্সোনাল লেভেলের কথা তো আর আনা উচিত না, আমি শুনেছি, নট উইথ মি, সামবডি উনি কোনো একটা বলছে যে না আমরাও একা না, আমিও একা না, যে যখন এই প্রসঙ্গটা আসছে ব্যক্তিগত পর্যায়ে যে এইভাবে বলছেন, বলছে না আমি একা না, আমার সাথেও লোক আছে। সেটা কিন্তু আমি দেখছি প্রধানমন্ত্রী আছে। এবার একটু কথাটা বলে শেষ করি। এবার আমরা দেখলাম যে আগে ওনার লেভেলে ছিল এটা, এবার আমরা দেখলাম যে জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের তিনিও কিন্তু এই কথাটা বলা যে তো পররাষ্ট্রমন্ত্রীও না। সুতরাং এটা আমি ভীতি বলবো না, আমি বলবো কৌশল। জি, ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। আমরা যদি নির্বাচনের আগের সময়টা তুলে ধরি, ডোনাল্ডো কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় ছিলেন। গত 17 মাসে আমি যদি ভুল করে না থাকি তৃতীয়বারের মতো সফর করছেন ডোনাল্ডো বাংলাদেশ। বিশেষ কোনো বার্তা কি রয়েছে? বার্তা অবশ্যই রয়েছে। সব কথা বলা যায় না, কিন্তু না বললেও কিন্তু বলা হয়ে যায় কোনো না কোনোভাবে। ডক্টর ওয়াহিদুজ্জামান কিন্তু ভাষা বলে গেছেন, আশপাশ দিয়ে বলে চলে গেছেন। তো আবার গণমাধ্যমের কর্মী হিসাবে আমার কাছে এই বিষয়ক তথ্য থাকলেও ঠিক ট্রান্সপারেন্টলি বলা সম্ভব না, কারণ বিষয়টা প্রথমত দেশের স্বার্থের বিষয়, কূটনৈতিক বিষয়। আর গোটা বিশ্বে এখন কূটনীতির যে নেচার, সকালে যে বন্ধু সন্ধ্যায় সে আবার শত্রু। গোটা দিনের মধ্যভাগে অর্থাৎ দুপুরবেলাটায় আবার কোন দিকে তার কেবলা থাকে, কোন দিকে তার নজর থাকে আবিষ্কার করা বড় কঠিন। তো চীন একটা ফ্যাক্টর, আমরা বলছি লো নিয়ে, কিন্তু এখানে চীন অত্যন্ত প্রাসঙ্গিক। তো আবার আজকের চীনকে যদি ৭১-এর সাথে তুলনা করেন মিলবে না। আমরা যাদেরকে যুক্তরাষ্ট্রকে বলি যে স্বাধীনতা বিরোধী, এই শব্দটা ব্যবহার করি, স্বাধীনতা বিরোধী বলতে আমাদের স্বাধীনতার বিরোধী তারা ছিল। একই সাথে চীনের ভূমিকাও তাই ছিল। এমনকি যুক্তরাষ্ট্র ৩-৩.৫ মাসের মধ্যে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, সাথে আবার সাহায্য সহযোগিতাও দিয়েছে। আর চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর।
75 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, অর্থাৎ খন্দকার মোস্তাক ক্ষমতায়। গদিতে বসার পর। তাহলে আপনি ট্র্যাজেডি দেখেন, ওই চীন কিন্তু আবার আমাদের বন্ধু, আমাদের বলতে আওয়ামী লীগের বা সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তো আবার চীন আর যুক্তরাষ্ট্রের ঠিক ওই সময় যে সম্পর্কটা এখন ছিল নাই। এখন আবার ওইটা নাই। এটা হচ্ছে কূটনীতির একটা নেচার। তার এই ফাঁকে আমাদের জন্য একটা সুবিধা আছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু আমাদেরকে যেই মন্ত্রটা দিয়ে গেছেন যে কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, চমৎকার একটা কৌশলী স্লোগান কিন্তু আমাদের। তো এই জায়গাটা বাংলাদেশ মোটামুটি সুবিধাজনকভাবে আছে, সরকারও সুবিধাজনক জায়গায় আছে। তো ডক্টর ওয়াহিদুজ্জামান যেটা বলছিলেন যে সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কমে বলা হয়েছে, কিন্তু যে উনি তো পূর্ণমন্ত্রী না, সাথে আরও কয়েকটা লাইন ছিল। লাইনগুলো হচ্ছে এরকম। ওবায়দুল কাদের বলেছেন যে তাকে নিয়ে এত মাতামাতি কেন, তারা নিজেদের এজেন্ডা নিয়ে এসেছে। দ্বিতীয়ত কথা বলেছে যেটা যে আমরা দাওয়াত দিয়ে আনি নেই, দাওয়াত দিয়ে আনেনি। আরেকটা বাক্য ছিল, উনি কেন এসেছেন আমরা জানি না, আমরা বলতে আওয়ামী লীগকে মিন করেছেন, সরকারকে না। সরকার আরেকটা জায়গায় বলেছেন যে তিনি তো সহকারী মন্ত্রী মাত্র, এর মধ্যে থেকেছেন। কিন্তু মনে করতে হয় এর আগে যিনি সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি বলেছিলেন 2 আনার মন্ত্রী 4 আনার মন্ত্রী, অর্থাৎ এই গভর্নমেন্ট আনা পর্যন্ত যায়নি, অথবা বর্তমান সাধারণ সম্পাদক 2 আনা 4 আনা পর্যন্ত যাননি, কিন্তু একটু তাচ্ছিল্য সেটা প্রকাশ করেছেন। কিন্তু পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আবার বক্তব্য ভিন্ন, তারটা কিন্তু একদম রাষ্ট্রীয় বক্তব্য, যেটা পররাষ্ট্রমন্ত্রী আজও বলেছেন যে আমাদের সম্পর্ক উন্নত হচ্ছে। তাহলে উন্নত কেন হচ্ছে, অবনতিটা ছিল কবে, যেটা স্বীকার করা হয়নি, আসলে অবনতি একটা ছিল। যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার একটা প্রতিযোগিতা সরকারি দলের দিক থেকেও ছিল, বিএনপির দিক থেকেও ছিল। সরকারি দলের দিক থেকে আবার তারা গর্বের সাথে বলেছে যে বিএনপির সাথে যে এটা সারফেস সম্পর্ক, ভাষা ভাষা, আর খাঁটি বাংলায় বলেছেন যে তলে তলে যে খাতিরটা এটা আসলে আমাদের সাথে। অর্থাৎ ওখানে হাসিল করা অনেকটা পীরকে খুশি করার মতো, সেটা দুই দিকে আছে। কিন্তু তো এরকম একটা বাস্তবতা লু এসেছেন, কিন্তু এবার একটু ধোঁয়াশাই জায়গায় যে সামনে তো নির্বাচন নাই। আগের সফরটা ছিল নির্বাচন সামনে রেখে, এবার সামনে ওই ধরনের কোনো নির্বাচন নাই। কিন্তু আশপাশে কিন্তু কিছু খবর আছে, কয়েকটা হচ্ছে চীন কেন্দ্রিক, এমনকি আমাদের তিস্তাও গুরুত্বপূর্ণ বিষয়। চীন আমাদের এই চুক্তিতে আসছে, যেখানে আসা প্রাসঙ্গিক ছিল ভারত, সেখানে চলে আসছে চীন। আবার যুক্তরাষ্ট্র আমাদের এরই মধ্যে ছোট্ট ছোট্ট করে খবরগুলো কিন্তু আসছে, হয়তো সংখ্যা আসছে না। আমাদের গভীর সমুদ্র বন্দরে যেই তেল গ্যাস উত্তোলন বা অনুসন্ধান করা, ওখানে যুক্তরাষ্ট্রের বেশ আগ্রহ আছে, তাদের কয়েকটা কোম্পানি এরই মধ্যে অংশগ্রহণও করেছে। তো কূটনীতি আর রাজনীতি শব্দ দুটা হলেও কাছাকাছি, কিন্তু রাজনীতি যেদিকে যায় কূটনীতি ওদিকে যায়, অর্থনীতি ওইদিকে যায়, আমাদের সমাজনীতিও কোনো না কোনোভাবে ওদিকে যায়, এমনকি শিক্ষানীতিও ওদিকে যায়। এটা হচ্ছে বাস্তবতা। তো এই একটা বাস্তবতায় লুর দিক থেকেও যেটা বক্তব্য, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক, যে তারা সম্পর্ক উন্নত করতে চান। আরেক জায়গায় আছে নতুন উচ্চতায় নিতে চান। তাহলে যেখানে প্রশ্ন জাগে যে আমরা এখন কোন উচ্চতায় আছি, অর্থাৎ কিছু ধোঁয়াশা কিন্তু দুদিকে আছে। কামাল, এখানেও কিন্তু প্রশ্ন আসে, নির্বাচনের আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তলে তলে আপোষ হয়ে গেছে, আবার এখন তিনি বলছেন যে আসলে এত মাতামাতি কেন। এই যে পরিবর্তন, এই পরিবর্তন আমরা যে নির্বাচনের আগে পরে সরকারের যে কূটনৈতিক চ্যালেঞ্জের কথা শুনেছি, সেটি কি সরকার অনেকাংশ উতরে গেছে? মনে করা হয় যে উতরে গেছে, কিন্তু পারিপার্শ্বিকতা তা বলছে না। কারণ এক জায়গায় সাধারণ সম্পাদক বলেছেন, তারটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, যে প্রেসিডেন্ট বাইডেনের কথাই তার দেশের জনগণ শোনে না, তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা আমরা শুনবো কেন? আমরা মানে অর্থাৎ সরকার। তাহলে এটা কিন্তু থ্রেট। তাহলে এখানে প্রশ্ন আসে, কি কথা বলছেন উনি যেটা আমরা শুনতে চাচ্ছি না? সেটা কিন্তু আমাদেরকে জানানো হয়নি, যে তার কথা আমরা শুনবো কেন, তার কথাটা কি, সেটা কিন্তু আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও কোনো পরিষ্কার বার্তা নেই, দেশের থেকেও বার্তা নেই। কিন্তু কতগুলো প্রশ্ন তারাই রেখে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলো বেশি রাখছে। নির্বাচনের আগে বিএনপি বেশি আচরণ করেছে, তারা তো প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টাও ধরে নিয়ে এসেছিলেন তাদের দলীয় কার্যালয়ে, পার্টি অফিসে। আবার একইভাবে ফেক যেটা বা জালিয়াতি যেটা 1/11-এর সময় শোনা যায় যে জাল চিঠি দিয়ে সরকার উথাল পাতাল করে ফেলা হয়েছে। অর্থাৎ এই যে জাল জালিয়াতি, লুকোচুরি বলেন আর কৌশল বলেন, ওটাতে আমরা বেশ পারঙ্গম। এরপর আমরা যে শব্দগুলো ব্যবহার করি, পিটার হাস যে ভদ্রলোক চলে যাচ্ছেন, ইমিডিয়েটলি চলে যাচ্ছেন রাষ্ট্রদূত, তারা নিয়ে এমন কোনো বাজে কথা নাই যেটা ক্ষমতাসীন দল থেকে বলা না হয়েছে। হাঁসের নানান কিসিমও বলা হয়েছে, দেশি হাঁস,
বিদেশি হাঁস, পাতি হাঁস, কোনটা খাইতে মজা বেশি, কোনটা জবাই করতে ভালো। অর্থাৎ আমরা রাজনীতির মধ্যে আমাদের যে মধ্যে একটা তাচ্ছিল্য আছে, অথবা যদি বলে যে বাঙালিপনা আছে, রসিকতা করি আমরা, কখনো কখনো রসিকতার ছলে বড় রকমের আঘাতও করি। তো যদি যুক্তরাষ্ট্র তারা বাংলা জানে না মনে করলে বোধহয় আমরা ভুল করব। আমরা যেসব বাংলাগুলো বলি তার আধা আধিও যদি তারা বুঝে থাকেন বা কেউ তাদেরকে তর্জমা করে দিয়ে থাকে, এগুলোর একটা ফলো আপ থাকা কিন্তু স্বাভাবিক। তারপরেও পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ তার যে বক্তব্য আমার কাছে আছে এই মুহূর্তে, যে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় যাচ্ছে, তো সেটা অবশ্যই ভালো খবর। বিশ্বের যে কারোর সাথে যদি সম্পর্ক নতুন উচ্চতায় যায় সেটা ভালো, কিন্তু আমরা গোলমাল করে ফেলছি যার যার পছন্দ অনুযায়ী। কথাটা বলছে যার যার অবস্থান থেকে। দায়িত্বশীল জায়গায় বসে আসলে যার যার ইচ্ছে মতো বক্তব্য দেওয়ার সুযোগ কি রয়েছে কিনা সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধানের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে ডোনাল্ডোর কি বার্তা এই শিরোনামে। আবারও ফিরছি আলোচকদের কাছে। মোস্তফা কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে সরকারি মন্ত্রীরা নিজ নিজ ইচ্ছে মতো বক্তব্য দিচ্ছে, কিন্তু আবার আপনার কাছে প্রশ্ন ছিল যে দায়িত্বশীল জায়গায় থেকে নিজ নিজ ইচ্ছে মতো বক্তব্য দেওয়ার সুযোগ কি রয়েছে কিনা। বাস্তবে মনে হচ্ছে আছে, সুযোগ থাকাতেই তো তারা বলছেন। তাদেরকে কেউ কিন্তু জিজ্ঞাসা করছে না যে এটা কি বললেন, দল থেকেও না, সরকার থেকেও না। তাতে মনে হয় যে তাদের ওই সুযোগ আছে, আর আছে বলেই তারা বলছেন। আবার জবাবদিহিতার জায়গা কি, জবাব সম্ভবত দিতে হচ্ছে না কোথাও, ঘরে দিতে হয় কিনা। বিশেষ করে টক শোতে আপনি খেয়াল করেন, মিটিংয়ে দেখেন, বিশেষ করে আওয়ামী লীগ আর বিএনপি দুটা দলের নেতারা যেসব কথা বলেন, যেসব শব্দ উচ্চারণ করেন, যদি ঘরে গেলে ময়মুরব্বী কেউ থাকে বা বাবা মা কেউ থাকে, একটু ডাক দোহাই দেয়া যেটারে বলে যে এইভাবে বলতে নাই, ডাক দোহাই এতটুকুই, শাসন এতটুকুই, কিন্তু সেটার চর্চা বোধহয় খুব একটা হয় না। আপনি উপস্থাপনা করেন, আপনি নিশ্চয়ই প্রায় টের পান যে দু দলকে আক্রমণ করতে গিয়ে কোন কথাটা না বলে, কোন শব্দটা ব্যবহার না করে। তো এখন আপনার আজকের ঘটনাচক্রে ডক্টর ওয়াহিদুজ্জামান শিক্ষক মানেই শিক্ষক, পরিপূর্ণ শিক্ষক। আমি গণমাধ্যম কর্মী, আমার জায়গা থেকে আমি যা ইচ্ছা তা বলতে পারবো না, প্রতিটা শব্দ আমার হিসাব করেই বলতে হবে। একইভাবে ওনারও রাজনৈতিক একটা চেতনা আছে বা থাকতেই পারে, কিন্তু তাই বলে একদম অন্ধ কথাবার্তা সেটা আমাদেরকে দিয়ে সম্ভব হবে না। ধরেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক যেটা বললেন, পররাষ্ট্রমন্ত্রী যেটা বললেন, সাধারণ সম্পাদক কিন্তু আবার মন্ত্রীও, অনেক দায়িত্ব ওনার, ডাবল দায়িত্ব একসাথেই, আবার দলের মুখপাত্র, তাহলে 3টা দায়িত্ব। তো কেউ তো জিজ্ঞাসা করেনি, আমাদের কাছে তথ্য নাই যে তোমরা দুইজন দুই কথা বললা কেন একই দিনে একই বিষয়ে, তাদেরকে জিজ্ঞাসা করে না কেউ এটা। তো রাজনীতিবিদদের মধ্যে যখন এই মন গড়া কথাবার্তা চালু হয়, এটা কর্মী পর্যায়ে কিন্তু সংক্রামিত হয়। একজন কর্মীও বলে না যে এই কথাটা বলা ঠিক করেননি। লোকমা বলতে একটা শব্দ আছে আমাদের অঞ্চলে, লোকমা বলতে ভাত খাওয়া, এটাকেও বলে, আরেকটা হচ্ছে সংশোধনীকেও লোকমা বলে। নামাজেও লোকমা দেয়া যায়। ইমাম সাহেব অথবা ঠাকুর মন্দিরে যদি একটু ভুল করেন, পাশ থেকে কেউ ছোট্ট করে একটু কাশি দেন, কাশি অর্থ মনে করাইয়া দেয়া যে আপনি একটু ভুল করেছেন, অথবা দুই একটা শব্দ উচ্চারণ করাও চর্চা আছে। কিন্তু রাজনীতিতে বিশেষ করে এই দুইটা দলে যে যেটা বলবেন, বাদ বাকিদের শুধু হাত তোলা আর ঠিক ঠিক বলা ছাড়া কোনো দায়িত্ব নেই। আস্তে করে একটা কাশিও কিন্তু কেউ দেন না। যেই প্রবণতার কারণে তারা যা ইচ্ছা তা বলতে পারেন, কর্মী পর্যায়ে সংক্রামিত। এখন দেখেন এটা সরকারি অথবা এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পর্যন্ত সংক্রামিত। আমাদের নির্বাচন কমিশন থেকে বলে দেয়া হলো ভোটের বিষয়ে, উপজেলা নির্বাচনের, যে ওরা হয়তো একটু ধান কাটতে গেছে অথবা গরমের কারণে একটু বাতাস খাইতে গেছে উঠানে অথবা পুকুর পাড়ে। তো আপনি পারেন ওই জায়গার থেকে এসব কথা বলতে? জবাব হচ্ছে পারেন, আর পারেন বলেই তো বলছেন, নয়তো না বলতেন। অথবা এইসব কথা বলার পর আগেও কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য কিন্তু আলোচনায় এসেছে, একদম নিচু মানের। মন্ত্রী পর্যায় থেকে যখন কথা আসে যে এত যানজট কেন, কয় যে এটা উন্নয়নের লক্ষণ। কোথাও যদি উন্নয়ন হয় ওখানে একটু যানজট থাকে। তো আপনি তো এগুলো কমিক করছেন জাতির সাথে, এক ধরনের কমিক করা, মস্করা করা, তামাশা করা। মশার উৎপাত, ডেঙ্গুর সংক্রমণ, বলে যে উন্নয়নশীল অথবা উন্নত দেশগুলোতেও কিন্তু একটু মশায় কামড়ায়। এগুলো তো এখন তামাশা কথাবার্তা, তাও আবার কোন জায়গা থেকে? দায়িত্বশীল জায়গা থেকে। তো এরকম একটা অবস্থায় লু বিষয়ে যে প্রশ্ন আপনি করেছেন এবং বাজারেও ঘুরছে, লু বিএনপিকে কোথাও বলেছে যে নেক্সটে তোমরা এই ক্ষমতা আসতেছো, অথবা আওয়ামী লীগকে কি বলেছে যে তোমরা নেমে যাও? এই রচনাগুলো, এই তর্জমাগুলো কিন্তু আমরা নিজেরা যার যার মতো করে করছি এবং বাজারে চলছে, বেশ বেশ বলছে অনেকে। একটা স্বপ্ন দেখা ওখানে
তো নিজের ক্যাপাসিটির মধ্যে আসেন। বিভিন্ন সফর বা উল্লেখযোগ্য যে কোনো ঘটনার আগে আসলে এই মিথগুলো আমাদের রাজনৈতিক অঙ্গনে কেন তৈরি হয়? পুঁজির ঘাটতি থাকলে মানুষ যেটা করে খড় ধরে, কুটা ধরে, এটারে একটা পুঁজি ধরে। আপনি দেখেন, ভাবতে হবে তো, এটা নিশ্চয়ই তারা ভাবছে। আমরাও যারা গণমাধ্যমে কাজ করি টুকটাক জানি, চলতি বছর প্রায় 41-42টা দেশে নির্বাচন সারা বিশ্বে। এর মধ্যে প্রথম নির্বাচনটা বাংলাদেশে হয়েছে 7 জানুয়ারি, এরপর পরে হয়েছে পাকিস্তানে, এখন চলছে ভারতের নির্বাচন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু, আর এই বছরের শেষ দিকে আছে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন, যারা গোটা বিশ্বের নির্বাচনের ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, কারটা কতটুকু ভালো হয়েছে, কারটা মন্দ হয়েছে। তাদের নির্বাচনও কিন্তু এবছরে। আর মধ্যভাগে আছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেকগুলো দেশের নির্বাচন। এতে করে নির্বাচন এখন যেটা চলছে আমাদের দেশে, আমি সেটাকে কারচুপি না বলে আমি সেটাকে বলি একটা পদ্ধতি। গোটা বিশ্বের অনেকগুলো দেশে এই কালচার কিন্তু চলছে। ভারতের মতো গণতান্ত্রিক দেশ, যেটাকে আমরা উদাহরণ হিসাবে টানি, ওখানেও কিন্তু গোলমাল। অর্থাৎ যে পদ্ধতিতে আমরা এগোচ্ছি, হয়তো বা এটা কোন পরিণতিতে যাবে এখনও এটা প্রশ্নের মধ্যেই ঘুরছে। তো লু অথবা বিদেশি প্রতিনিধি যারা আমাদের এখানে আসেন, এমনকি আমাদের তাদের রাষ্ট্রদূত বা হাই কমিশনার যারা আমাদের এখানে আছেন, তাদের স্ট্যান্ডার্ডটা কি? ডেপুটি সেক্রেটারি অথবা জয়েন্ট সেক্রেটারি। কিন্তু তারা আমাদের দেশে আসলে বা কোনো মিনিস্ট্রিতে যেদিন যায়, আপনি খবর নিয়ে দেখেন ওই মিনিস্ট্রিতে ওই দিন আর কাজ হয় না। বড় কুটুম আসলে যেরকম উঠান সাফ করা, রাস্তা সাফ করা, ওদের জন্য গালিচা দেয়া, অপেক্ষা করা, ক্যামেরা সাজাইয়ে রাখা, উনি এগিয়ে যাবেন, উনি এগিয়ে আসবেন, একটা হ্যান্ডশেক হবে, একটা ছবি তুলবেন, একটা হাসি দিবেন। তো আমাদের দেশেরও তো রাষ্ট্রদূত আছে বিভিন্ন দেশে, তারা কি ওই দেশে এসব সমাদর পান? বা আমাদের কাছে তো কোনো খবর নাই এই সংক্রান্ত। তো আবার আমাদের এখানে যারা এই যে এক্সিলেন্সি বা বড় কুটুমের মতো আসেন, এটা তাদের ডিউটি, তারা যার যার এজেন্ডা নিয়ে আসবেন। কিন্তু আমরা এত ওবায়দুল কাদেরও কিন্তু বলেছে যে যুক্তরাষ্ট্রের নিজস্ব এজেন্ডা আছে, এবং বরাবরই রাজনৈতিক অঙ্গনে একটি কথা চর্চিত যে আসলে কূটনীতি কখনো আসলে চ্যারিটি না, প্রতিটি দেশের নিজ নিজ স্বার্থ থাকে। কি সেই স্বার্থ, সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও যুক্ত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে জনাব মহিদুজ্জামান। বিএনপি বলছে ডোনাল্ড সফর নিয়ে তারা কোনো আগ্রহী বা উৎসাহ কোনো কিছুই দেখাচ্ছে না, কিন্তু আবার ক্ষমতাসীনরা দাবি করছে যে ডোনাল্ড সফর নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি। সেই উদ্ভট চিন্তা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি একটু ওনার সাথে যুক্ত করতে চাই যে এই ফরেন মিনিস্টার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের দেশের যে অন্য একজন সিনিয়র মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এদের বক্তব্য আমি কিন্তু এখানে খুব একটা দেখি না বা দলের মধ্যে থেকে জিজ্ঞেস করার মতো। পররাষ্ট্রমন্ত্রী স্বাভাবিকভাবে কূটনীতির ভাষায় কথা বলবেন এবং ফর্মাল কথা বলবেন। আর উনি আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে উনি যেটা বলছেন, এটা আমি মনে করি না যে এটা দল বা এর বাইরে বলেছেন, দলের জায়গা থেকেই বলেছেন। তার প্রমাণটা দেখেন আপনি। এবারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ছাত্ররা যে আন্দোলন করছে এখন, যেটা ইউরোপ অন্যত্র, আমাদের সে ছাত্ররাও মিছিল করেছে, সে আন্দোলন নিয়ে কিন্তু খোদ মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই, আমাদের মনেও সেই প্রশ্ন যে সেখানেও যেভাবে ছাত্রদের উপরে, শিক্ষকদের উপরে লাঠি চার্জ করা, গ্রেপ্তার করা ইত্যাদি করা হয়েছে, সেটা নিয়ে সমালোচনা করেছেন। এবং নানা কিছুই আমেরিকার আছে যেগুলো আমরা হয়তো, তারা মোরল বলে তাদেরটা যাই করবেন, কিন্তু তাদের সমালোচনা করা যায়। এবং সেটি কিন্তু সরকার প্রধান এবং আওয়ামী লীগের প্রধান, তিনি তার জায়গা থেকে বরং স্পষ্টতই করে যাচ্ছেন। কিন্তু এখন তিনি করলেই যে পররাষ্ট্রমন্ত্রী করবেন তা না, দ্যাট ইজ নট ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি ইজ ডিফারেন্ট থিং। আপনি করার পরও যে ডিপ্লোমেট, যে ফরেন মিনিস্টার, তার ওই জায়গা থেকে সবার সাথে সম্পর্ক রাখা, ওই যে বলছেন যে পররাষ্ট্র নীতি যেটা আমাদের আছে, সবার সাথে বন্ধুত্ব, কার সাথে শত্রুতা না। কিন্তু আওয়ামী লীগের যে পররাষ্ট্রনীতি, সেখানে কিন্তু আমরা খুব একটা তারতম্য দেখি না। আমি যার জন্য প্রথমেই বলেছি যে এই যে চায়নার পুরো অ্যালফাবেট অনুসন্ধান, নামটা আমি বলতে পারছি না, হয়তো আপনারা সবাই জানেন, আজকের পত্রিকা আছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই জোটের সাথে কাজ করবেন। এটা চায়নার নেতৃত্বে একটা ইকোনমিক জোট। তাহলে এটা এখন কেন? যেটা আমি প্রথমে বলছি, যেটা একটা কৌশল, যে আওয়ামী লীগ ভয় না, বরং কৌশল হিসাবে প্রেশারটাও রাখছে। আপনি তো লুকে বলতে পারবেন না তুমি আইসো না। কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু এটাও বলা হচ্ছে যে বাংলাদেশ পরাশক্তিদের বলয়ের মধ্যে পড়ে গেছে। না, আমি বলি, সে তো বলার মধ্যে আমরা সবাই আছি, সারা পৃথিবী বলার মধ্যে। এটা তো গ্লোবাল ভিলেজ। আর আমরা তো আমাদের মতো দেশগুলো তো বটেই, সেখানে বরং এই সরকারের সাফল্য হলো, আমি আমেরিকা বা রাশিয়ার চাইতেও আমাদের কাছে কিন্তু ভারত এবং চীন
পরস্পর একেবারে বিরোধী। আমেরিকা চীন এক বলয় ছিল, তাদের বিরোধিতা হলো একটা স্ট্র্যাটেজিক্যাল বিরোধিতা, কিন্তু ভারতের আর চায়নার বিরোধিতা কিন্তু তা না। এটা অনেক কিছু, তাদের অরিজিন, তাদের সার্বভৌমত্ব, তাদের ভৌগোলিক সীমা, অনেক কিছুর মধ্যে তারাও কিন্তু আবার অনেক জায়গায় একত্রে আছে। এবং দুইজনের সাথেই কিন্তু আমরা এই মুহূর্তে ওই যারা বিরোধী দল তারাও কিন্তু বলছে যে আওয়ামী লীগের কাদের উপরে আওয়ামী লীগ নির্ভর করছে, ভারতের উপরে। কাদের উপরে? তাহলে চায়নার উপরে কিংবা রাশিয়ার উপরে। তাহলে হোয়াট ইজ, মানে এটা কীভাবে, হাউ ইট ইজ পসিবল ভারত আর চায়নার সাথে সম্পর্ক? আমি বলবো এটা তো সরকারের কূটনীতির একটা সাকসেস। এবং সেই কারণে একদিকে যেমন আমরা বলছি যে আওয়ামী লীগকে মার্কিন যুক্তরাজ্য চায় না ক্ষমতা থাকুক, ক্ষমায় নামা দিতে চায়, 75 সালে কুর সাথে তারা সেই ষড়যন্ত্রে জড়িত। আবার তাদের সাথেই কিন্তু আমরা কাজ করছি, আবার সম্পর্ক জোরদার করছি। কারণ আপনি তো একেবারে ইয়ে করে দিতে পারবেন না। ওবায়দুল কাদের এটা বলছে, উনি তো বলেন নাই মাননীয় মন্ত্রী যে না পররাষ্ট্রমন্ত্রী আসতে হবে, বা আমাদের পররাষ্ট্রমন্ত্রীও বলেন নাই যে একটু আমি কম ইয়া করি, যে উনি তো সহকারী পররাষ্ট্রমন্ত্রী, আমি পররাষ্ট্রমন্ত্রী যাব কেন, আমার যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বা সচিব যাক, তা তো আর বলে নাই। আমেরিকার প্রতিনিধি হিসাবে যে সম্মান দেওয়া সেটা দিয়েছে। লু যদি চায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, তাও সুযোগ পাবে যদি উনি আগ্রহ প্রকাশ করেন। কিন্তু মহিদুজ্জামান, আপনার কাছে মূল যে প্রশ্নটি ছিল যে ডোনাল্ডোর সফর ঘিরে তো রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। একদিকে বিএনপি দাবি করছে যে তারা এই সফরের বিষয়ে কোনো বিষয়ে উৎসাহী না, অন্যদিকে ক্ষমতাসীনরা আবার দাবি করছে যে বিএনপি উদ্ভট। শোনেন, আমি বলি বিএনপি উৎসাহী না, আওয়ামী লীগ উৎসাহী না, তারা যা বলছে সবটাই রেটরিক। আমি যদি একদম খুব ফ্যাকচুয়াল জায়গা থেকে বলি, বিএনপি যদি উৎসাহী নাও হয়ে থাকে, মনে করেন এটাই সত্য, জিরো, তাহলেও আওয়ামী লীগ বলবে যে উৎসাহী এবং এটা নিয়ে লাফাচ্ছে। এটা বিএনপিকে মেলাইন করা। আবার উৎসাহী থাকলেও বিএনপি বলবে না আমরা উৎসাহী। বিএনপি তো উৎসাহী, আর বিএনপি তো উনি যেটা বলছে ঠিক, যে বিএনপি কোথায় আছে? যত কথাই বলুক, বিএনপি তো এক সমুদ্রের মধ্যে আছে, সেখানে তো খড়কুটো যা পাবে সেটাই আঁকড়াই ধরতে চাইবে। এবং বিএনপি যদি মনে করে যে লু দিয়ে কোনো কাজ হবে, সামান্য হাওয়াও গরম করা যাবে, সেখানে তো লুর পার উপরে তারা পড়বে, এটা তো পড়বেই। তা কিন্তু এই কে কী বলছে এবং সেটা সত্য কিনা তা না, এটা আসলে উভয়টাই রাজনীতি। রাজনীতিতে পরস্পর বলবে। এবং আমি মনে করি যে যাই মনে করুক না কেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আমাদের ওবায়দুল কাদের মাননীয় মন্ত্রী, উনি অত্যন্ত মেধাবী একজন মানুষ, মেধাবী নেতাই ছাত্র জীবনেও রাজনীতিতেও। ওনারটা বলেন উনি ওনার স্টাইল, কিন্তু যদি ওনার এলাকার রাজনীতি থেকে জাতীয় রাজনীতি আমরা দেখি, সুতরাং অনেক সময় দেখবেন যে বিনা কারণে এরা বিএনপিকে অনেক কিছু বলে। অর্থাৎ কেন বলে জানেন? আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, সেটিও কি আসলে পলিটিক্যাল রেটরিকের মধ্যেই পড়ে কিনা প্রশ্ন রেখে যাচ্ছি। বিরতির পরে শেষ শুনবো। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধানের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকেন। ফিরে এলাম, আপনারা দেখছেন ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাবে মহিদুজ্জামান, যে আলোচনায় আমরা ছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলেছে যে আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, সেটিও কি আপনি পলিটিক্যাল রেটরিকই ভাবেন কিনা? দেখেন, কথাটা অনেক বড় কথা যে অদৃশ্য শক্তি। এখন উনি বলেছেন নির্বাচন মানে ওনার কথা যে সেন্ট্রাল কমান্ড মানছে না ইত্যাদি ইত্যাদি, সেই জায়গা থেকে আমি দেখি যে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচন আত্মীয়স্বজন করবে না, করবে, এটাকে আমি কোনো জাতীয় ইস্যু দেখি না। এটা একেবারে আওয়ামী লীগের অভ্যন্তরীণ ইস্যু, তাই না? যে করবে কি করবে না, কেন করবে না। কিন্তু আমরা জাতীয় সংসদ নির্বাচনে 4 মাস পরেই দেখলাম কিন্তু উপজেলা নির্বাচন আর উন্মুক্ত নির্বাচনী যে ব্যবস্থা, সেটা কিন্তু আমরা জাতীয় সংসদ নির্বাচনেই দেখেছি যে শুরু হয়েছে। 4 মাস পরে এসে সেই সিদ্ধান্ত কি আওয়ামী লীগের উপর বুমেরাং হলো কিনা? আমি যেটা দেখেন, আমি কথাটা বলতেছি যে আমি বুঝি না এইটা নিয়ে বিএনপির কথা বলা বা অন্যদের এত কথা বলা, আমি তো এটা কোনো যুক্তি দেখি না, লজিক দেখি না, কোনো রাজনৈতিক মানে কোনো একটা হিসেবেও দেখি না। আওয়ামী লীগ অভ্যন্তরীণভাবে কী করবে না করবে সেটা আওয়ামী লীগের ব্যাপার, সেখানে বিরোধী দলের বলার কি আছে? আমরা যারা মাঝখানে আছি আমরা বলতে পারি যে আওয়ামী লীগের তার নিয়ন্ত্রণ আছে কি নিয়ে আছে। এটা বিএনপির কোনো ইস্যু হতে পারে না, নাম্বার 1। কারণ বিএনপি যেহেতু কোনো ইস্যু নাই, কোনোটাই পাচ্ছে না, এটাও একটা ইস্যু। আরেকটা হলো যে, কারণ আপনি বলতে পারেন নির্বাচনে মানুষ ভোট উপস্থিতি কী হচ্ছে, নির্বাচন কতটা অবাধ হচ্ছে, যেটা বলছিল যে সার্বজনীন হবে,
সেটা কতটা সার্বজনীন সেই বিষয় নিয়ে কথা কিন্তু বলা। জনাব মহিদুজ্জামান, আপনি বলছিলেন যে এখানে আসলে বিএনপি কিংবা বিরোধী দল এই অভিযোগ করতেই পারে না, আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু নির্বাচনী বাস্তবতাই তো আমরা দেখছি যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, সেখানে মূল্যায়নের জায়গায় নিশ্চয়ই বিরোধী দলরা করবে না না, আওয়ামী লীগ বনা এখন প্রশ্নটা হলে যদি সেটা বরং আওয়ামী লীগ বলছে যে বিএনপির তো অনেকে ইলেকশন করছে, আর স্থানীয় নির্বাচন সেখানে বিএনপির যাওয়া না যাওয়ার মানে কি? আমি তো এটা স্থানীয়ভাবে কৌশল হতে পারতো, যাই হোক তারা কৌশল যে কোনো নির্বাচনে যাবে না, তা কোনো নির্বাচনে যাবে না, নির্বাচন হচ্ছে সেখানে তো নির্বাচনে বিএনপি লোকরাও যাচ্ছে। এখন এই কথাটা যে বলছে যে দেশ অদৃশ্য শক্তি চালাচ্ছে, এখন আমরা তো দেশ দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী চালাচ্ছেন, আওয়ামী লীগ চালাচ্ছেন, এখানে অদৃশ্য শক্তি দেশ চালায় আমরা কখন বলি? মনে করেন অন 11-এ একটা সরকার ছিল উপদেষ্টা, সবাই জানে দ্যাট ওয়াজ ব্যাকড বাই দি ফ্রম অ্যানাদার প্লেস, তার সরকারই চালাচ্ছে কিন্তু সিদ্ধান্তগুলো আর এক জায়গায় হচ্ছে। এখন আমাদের কি তা মনে হচ্ছে যে সিদ্ধান্তগুলো সরকার হচ্ছে, যে প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে সেগুলো তাই হচ্ছে? ওনারা যে প্রেক্ষাপটে বলছে যে নির্দেশ মানছে না, হ্যাঁ আপনি যে কনসেপ্ট বলছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে এই অবাধ দেওয়ার কারণে বা এই যে বলছেন সেখানে সেই নিয়ন্ত্রণের কোনো হচ্ছে না। আমি আপনার সাথে সেই ক্ষেত্রে একমত যে আমারও মনে হয় যে নিয়ন্ত্রণটা সেভাবে তারা প্রতিষ্ঠা করতে পারছে না। এটা যেমন একটা, আরেকটা হতে পারে এটা কৌশলও হতে পারে। আমরা কিন্তু অনেক কিছু দেখছি যে আওয়ামী লীগের এবারে যেভাবে নির্বাচন হয়েছে সবাই করতে পারছে, এইটা কি বিরোধী দলকেও বা আমরা কেউ ভাবছি যে এইভাবে হতে পারে? এক একবার কিন্তু এক একটা কৌশল সামনে আসছে। আমরা কখনো দেখছি যে বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে, বা আবার কখনো দেখছি বিএনপিকে উচকানো হচ্ছে, যদি বলি এনকারেজ করা হচ্ছে যে আন্দোলন আসছে না, বিএনপির শক্তি নাই, বিএনপি কিছু পারে না, অর্থাৎ আওয়ামী লীগ চাচ্ছে যে বিএনপি রাস্তায় আসুক আনটাইমলি। আচ্ছা ঠিক আছে, রাস্তাতে টাইমলি গিয়ে টায়ার্ড হয়ে যাবে, এবং ফলে আমরা দেখছি যে বিএনপি সারা দেশে আলটিমেটাম দিয়ে 10 ডিসেম্বরের মধ্যে সরকার থাকবে না বলে নতুন সরকার অমুকে হবে তমুকে হবে, দেখা গেল তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেটাকে হয়তো উনি বুঝতে না পেরে, আর ওনাদের বিএনপি যে অবস্থা এখন আসলে যদি বলি সরকারের কী হচ্ছে, তার সাথে বিএনপি অবস্থা অনেক খারাপ। বিএনপিতে একটা যে বিএনপিতে নেতৃত্বে কে আসবে সেই নিয়েই তো এখন বিএনপি একটা স্থবির অবস্থায় আছে। যে শোনা যাচ্ছে যে লন্ডনে যাচ্ছে সে ছেড়ে দেবে, এখানে মির্জা ফখরুল সাহেব দায়িত্ব নেবেন, নানা কথা তো আছে। এবং যে এইটা তো প্রতিষ্ঠিত যে বিএনপি সবচেয়ে বড় দুর্বলতা এখন নেতৃত্ব। কিন্তু জনাব মহিদুজ্জামান, এমনটি কিন্তু রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও তাদের চেইন অফ কমান্ড ঠিক নেই, কিন্তু বিএনপি ক্ষমতার বাইরে থেকেও বহিষ্কার করে হলেও কিন্তু চেইন অফ কমান্ড ঠিক রেখেছে। শোনেন, একটা দল চেইন অফ কমান্ডের জায়গায় আমি চাইতে যদি খুব বস্তুনিষ্ঠভাবে দেখি যে আওয়ামী লীগের ভেতরে বহু সমস্যার সৃষ্টি হয়েছে। একটা দল এতদিন ক্ষমতায় থাকার কারণে দলের ভেতরে নানা অংশে একেবারে পেরিফেরি থেকে, আমার যে অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, আমি বাংলাদেশের একটা খুবই রুটের লোক, আর শীর্ষ জায়গাগুলো আমার চেনা, বা সুতরাং আমি বলবো যে একেবারে রুট থেকে এই লেভেল পর্যন্ত সুবিধাবান আদর্শহীন নানা লোকজন এখানে সমবেত হয়েছে। আমি অনেক সময় বলি যে আওয়ামী লীগ বলতে সবাই কি বোঝায়? আওয়ামী লীগের তো জনগণ, তো জনগণ আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগও আছে, ডান বাম বিএনপি জামাত সবই আছে, এবং সেই কারণেই তো আমরা মাঝে মাঝে সমস্যা দেখি। সুতরাং দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে অনেক সমস্যা নিশ্চয়ই আওয়ামী লীগের ভেতরে আছে। এবং আবার আওয়ামী লীগ তো একটা ন্যাশনালিস্ট পার্টি, আওয়ামী লীগ তো কমিউনিস্ট পার্টি না, ওই ধরনের ক্যাডার ভিত্তিক পার্টি না যে একেবারে আপনি যেভাবে চাচ্ছেন ডিসিপ্লিন। হ্যাঁ, তাতে এই যে নির্বাচনটা হয়েছে স্বতন্ত্র করতে পারছে তারা আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ, সেখানে একটা সমস্যা হয়েছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন বলেছেন, কিন্তু সেই জায়গাটা পুরোপুরি সলভ করতে পারবেন না উনি। কেন পারবেন না? আমি ধরেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছি, উনি আওয়ামী লীগের লোক, উনি স্বতন্ত্র করেছেন। দল যেভাবেই দেখুক, রাষ্ট্র যেভাবেই দেখুক, আমি কি ভালোভাবে নিতে পারবো যে দল নমিনেশন দিয়ে উনি দাঁড়িয়েছে? এই যে মানে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে, সেই দ্বন্দ্বটা আছে। এবং উপজেলা যে নির্বাচন হচ্ছে সেখানে উনি চাচ্ছে ওনার লোকটা নির্বাচিত হোক, আমি চাচ্ছি আমার লোকটা হোক, এবং সেখানে পুরোপুরিভাবে যতই আত্মীয় স্বজন হোক, আমি জন্যই বরাবর আপনাদের এখানেও বলছি যে আত্মীয় স্বজন করতে পারবে না সেটা মুখ্য না, মুখ্য ছিল নির্বাচনে ইনফ্লুয়েন্স করতে পারবে না।
এবং প্রশাসন আরো শক্তিশালীভাবে কাজ করবে। ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশনেরও আরো ক্ষমতা প্রয়োজন, তারাও আরো নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে পারে। উন্মুক্ত নির্বাচনী ব্যবস্থার কথা বলছিল এই মহিদুজ্জামান, যে উন্মুক্ত নির্বাচনী ব্যবস্থা আমরা দেখছি যে আওয়ামী লীগের ঘরের ভেতরেও কিন্তু গৃহদাহ চলছে একদিকে, কিন্তু তার চেয়েও বড় যেটি সেটা হচ্ছে নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন ধরা হয় জনগণকে। সেই জনগণ কি এই ব্যবস্থার প্রতি, সার্বিক নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে কিনা? আস্থা যে হারাচ্ছে কিছু কিছু ঘটনায় কিন্তু আমরা নিয়মিত টের পাই। প্রথমত রাজনীতিবিদরা যখন একটা কথা বলেন, জনগণ এটা নিয়ে কিছু শোরগোল করে, তো পরক্ষণে আর এটা নিয়ে বেশিক্ষণ থাকে না, যে পলিটিশিয়ানদের কথার কোনো অর্থ থাকে না, ওরা মিথ্যা বলে, মিথ্যাটা তাদের জন্য জায়েজ আছে। আপনি খেয়াল করেন কয়েকটা বিষয়, পাড়া মহল্লা ছোট্ট দোকান, চা দোকান, পান দোকান, ওখানেও ইদানিং আমার চোখে পড়ছে, সেও লিখে রাখে এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। খেলার মাঠে বলে যে যা হবার হোক, বাইরে হোক, খেলাটারে অন্তত রাজনীতির বাইরে রাখেন। রাজনীতি কি পরিমাণ খারাপ হিসাবে ট্রিট হচ্ছে দেখেন। মসজিদ কমিটি হয়, এটা নিয়ে মারামারি হয়, পরক্ষণে মিলমিশ হয় কি যে ঠিক আছে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কিছু আমরা বাইরে করব, মসজিদটারে একটু রাজনীতির বাইরে রাখেন। কি মেসেজটা পাচ্ছি? বাসেও লেখা থাকে রাজনৈতিক আলাপ নিষেধ, অর্থাৎ রাজনীতিকে নেগলেক্টেড জায়গায় রাজনীতিবিদরা নিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা বা আমাদের জায়গা থেকে আমরা কখনো কখনো বলি যে পলিটিশিয়ানরা একটু একটু করতেই পারেন, অর্থাৎ তাদের জন্য এটা জায়েজ আছে, বৈধতা আছে। তো সেটা বোধহয় সামগ্রিকভাবে সঠিক নয়। আবার রাজনীতিতে থাকলে যেহেতু আপনার সুবিধা বেশি, আপনি আজকে ডিসিশন দেবেন যে কোনো আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না, কিছু লোক বলবে যে হ্যাঁ বেশ চমৎকার সিদ্ধান্ত। আবার যখন পাল্লা ঘুরে তখন আবার বলে যে উন্মুক্ত করে দিয়েছে, কই এটা তো আরও বেশ, আহা বেশ বেশ বেশ। তাহলে বেশ না কোনটা, খারাপ কোনটা? আপনি গত বছর বললেন যে সবাই নির্বাচন করো, কিসে? যে নৌকা না পাইলে ট্রাকে করো, ট্রাকে না পারলে ইগলে করো। তাহলে এটা আমরা কি বললাম যে দেশ অত্যন্ত এগিয়ে যাচ্ছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সবাই হাততালি দেন। হাততালিটা কিন্তু তারা আদায় করে নিচ্ছে। ঠিক মাস কয়েকের ব্যবধানে বললো যে না আত্মীয় স্বজনরা করতে পারবে না। তো আত্মীয় স্বজন কারা সেটা আবার কিছুদিন পরে সংজ্ঞা বদলে ফেলা হলো, যে আত্মীয় স্বজন হচ্ছে ভাই আত্মীয়র মধ্যে পড়ে না, স্ত্রী ছেলে মেয়ে, স্ত্রী আর ছেলে মেয়ে। আপনি অন্য কোনো জায়গা থেকে এভাবে এত দ্রুত সংজ্ঞা দিতে পারবেন? বাংলা একাডেমি পারবে? ভাই তো দুই ভাই দুই রাজনৈতিক দলই হতে পারে। হ্যাঁ, এখন দেখেন রাজনীতিতে থাকলে কিন্তু সংজ্ঞা নির্ণয় করে দিবেন, বাজারে এটা চলবে, কেউ না করবে না, কিন্তু এক বাক্যে সমর্থন দেবে। বিশেষ করে আমরা যাদেরকে জনগণ বলি, কোন জনগণ? জনগণের মধ্যেও কিন্তু এ বি মার্কা আছে। এ ধরেন আওয়ামী লীগ, বি ধরেন বিএনপি, সি পর্যন্ত নাই গেলাম। তো জনগণও কিন্তু এই দুই দলের প্রতি কমিটেড, আর দল দুইটারও কিন্তু একেবারেই সফল যে তারা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে। তো বিএনপি জনগণ বলতে বুঝে শুধু তাদের মিছিলে মিটিংয়ে যারা আসে তারাই বাংলার জনগণ, সম্বোধনও কিন্তু এইভাবেই করে। আওয়ামী লীগও কিন্তু বাংলার জনগণ বলতে 18 কোটি বোঝায়, সব নিজেদের। ওই প্রেস ক্লাবের সামনে বা তোফখানা রোডে আপনি যান, মানুষ 12-13 জন, ব্যানারটা ধরার মতো লোক নাই, 7-8 জন লোক লাগে কিন্তু ব্যানারটা ধরতে। তারাও কিন্তু 18 কোটি মানুষের প্রতিনিধি হয়ে ওখানে কথা বলে। অর্থাৎ জনগণ এত আপেক্ষিক হয়ে গেছে এখানে, কে যে জনগণ, এতে করে মানুষ রসিকতা বলে যে পাবলিক আর জনগণ এক হয়ে গেছে। কিন্তু বরাবরই কিন্তু আওয়ামী লীগ দাবি করে যে তাদের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে 42 থেকে 45%। আমরা উপজেলা নির্বাচনের প্রসঙ্গ যদি ধরি, সেখানে 36% মতো ভোট পড়েছে। তাহলে কি আওয়ামী লীগের নিজের লোকেরাই আসলে ভোট দেয়নি? কিছুটা এই প্রশ্ন থাকে, কিন্তু 42-43 বলে 36 গেছে, একেবারে কম না। এখানে দেখতে হবে আমাদের বিদ্যমান আইন কি। আমাদের নির্বাচনী বিধানে আছে 1% ভোটও যদি পড়ে সেটাও বৈধ, কিন্তু ওইটার মধ্যে আমরা আবার আরেকটা ফাঁক খুঁজে নিয়েছি, 1% না হলেও বৈধ, অর্থাৎ বিনা ভোটে নির্বাচিত, সেটাও কিন্তু অবৈধ না। সংসদে কিন্তু ইতিমধ্যে হয়েছে 26 জন প্রার্থী। হ্যাঁ হয়ে গেছে, যেখানে পার্লামেন্টে 154 জন হয়ে গেছে সরকার গঠনের জন্য যথেষ্ট, তো ওখানে 26 জন তো মামুলি, বড় ঘটনা। যেখানে প্রতিনিধিত্ব হয় না, এখানে ধরতে হবে 100 ভাগ কাস্ট। হ্যাঁ, এই যে ধরাধরি বিষয়টা পাটিগণিতের মতো ধরি বা মনে করি, রাজনীতিতে যখন ধরি আর মনে করির মধ্যে আমরা চলে যাচ্ছি, রাজনীতি ব্যাকরণ অনুযায়ী যেটা আমরা ছোটবেলায় পড়তাম নীতির রাজা, কিন্তু হাল বাস্তবতায় রাজনীতি হচ্ছে রাজার নীতি। আমরা যদি একটু বিএনপির প্রসঙ্গে আসি, আমরা যদি দেখছি যে বিএনপি সব নির্বাচনই বর্জন করছে, বর্জনের যে কৌশল বিএনপি নিয়েছে সেটিতে কি তারা সফল হতে পেরেছে? আওয়ামী লীগকে কি তারা বেকায়দায় ফেলতে পেরেছে? এখনো পারেনি, বা পারার লক্ষণও নেই। এখানে রাজনৈতিক শক্তির একটা বিষয় আছে, সেটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। হাল রাজনীতিতে বা মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ যতটুকু দক্ষ, বিএনপি সহ বাদ বাকি সবাই মিলেও
ততটুকু দক্ষ নয়। ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে ফেলি। বছর 10-12 বছর আগেও বা আরও আগে যান, জালো জালো আগুন জালো, এটা ছাড়া কিন্তু স্লোগান হতো না। এখন আপনি বলেন তো জালো জালো আগুন জালো, প্রথমত আপনার বিরুদ্ধে 2টা মামলা হবে। একটা হচ্ছে আগুনের মামলা, আগুনের কথা আপনি বলছেন তো, দ্বিতীয়ত এটা নাশকতা। এটা হচ্ছে সময়ের ব্যবধানে এই বাস্তবতায় কিন্তু আমরা চলে এসেছি। জালো শব্দ ব্যবহার করা বিপজ্জনক আছে। একসময় ছিল এগুলো, সকাল বিকাল নাস্তা করো, এগুলো হতো যে একটা একটা কি ধরো শিবির ধরো, অথবা একটা একটা বাকশাল ধরো, সকাল বিকাল নাস্তা করো, এগুলো কিন্তু স্লোগানের ভাষা ছিল। এখন আছে এসব, অর্থাৎ ভিন্ন একটা প্যাটার্নের মধ্যে চলে এসেছে রাজনীতি, একটা নিয়ন্ত্রণের মধ্যে। এটা ভালো, হ্যাঁ, ডেভেলপমেন্ট, একটা নিয়ন্ত্রণের মধ্যে। অর্থাৎ কেমন নিয়ন্ত্রণ? আমি গণতন্ত্র দিচ্ছি, কাকে দিচ্ছি? আপনাকে। কিভাবে দিচ্ছি? আমার অধীনে থেকে আপনি গণতন্ত্র চর্চা করেন, যেটা রাজনীতিতে গত বছর কয়েক ধরে শুরু হয়েছে। আমরা কিন্তু ব্যাংকের ঘটনায় আসার পরে আমরা একটু টের পেয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছে যে কারো উপর নির্ভর করে গণতন্ত্র ফিরবে তা মনে করি না। যেমনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কারো উপর নির্ভর করে গণতন্ত্র ফিরবে তা মনে করি না। ডোনাল্ড সফর প্রসঙ্গে এই কথা তিনি বলেছেন। তাদের কিছু একটা কথা তো বলতেই হয়, আর একটা কিছু কথা দিয়েই কিন্তু শিরোনাম হয়। যেমনটি ওহিদুজ্জামান কিছুক্ষণ আগে বলছিল, সবই আসলে পলিটিক্যাল রেটরিকই পড়ে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ করে দিয়েছি। আওয়ামী লীগের যন্ত্রণা নিয়ে কাঁদে বেশি বিএনপি, যে সরকার ভালো অবস্থায় নেই, সরকারের ভিতরে ভিতরে খুব খারাপ অবস্থা যাচ্ছে। আবার বিএনপির যন্ত্রণা নিয়ে দোয়া করে আওয়ামী লীগ যে বিএনপিটা শেষ হয়ে যাচ্ছে। এইভাবে কিভাবে দলটা চলবে? বিনোদন দুদলে দিচ্ছে আমাদের। দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।